আপনি কি জানেন স্বার্থের জন্য কেউ কতটা নিচে নামতে পারে, কতটা দূর পর্যন্ত যেতে পারে, কতটা ভয়ঙ্কর কিছু ঘটাতে পারে? আজকের এই ঘটনা ঠিক সেরকমই এক অপরাধ নিয়ে, যেখানে সবাই স্বাভাবিক জীবনযাপন করছিল, অপরাধীরাও এবং ভিকটিমের পরিবারের সদস্যরাও। কিন্তু পুলিশ নীরবে তদন্ত চালিয়ে যাচ্ছিল, কাউকে কিছু না জানিয়েই। এক ভয়ঙ্কর ঘটনা যে একটা সুস্থ স্বাভাবিক পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। আজ আমরা কথা বলছি শ্যাম আব্রাহাম কেস নিয়ে। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ইপিং এলাকায়, যেখানে ভারতীয় বংশোদ্ভূত আব্রাহাম পরিবার বসবাস করত। পরিবারে ছিলেন স্বামী শ্যাম আব্রাহাম, স্ত্রী সোফিয়া আব্রাহাম এবং তাদের 6 বছরের ছেলে। শ্যাম আব্রাহাম 2015 সালে অস্ট্রেলিয়ার একটা ফরেক্স কোম্পানিতে কাজ করতেন, আর সোফিয়া একটা আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তাদের আদিবাড়ি ভারতের কেরালার কোল্লাম জেলার কারাভালুর গ্রামে। সব কিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু তারপর এলো 14ই অক্টোবর 2025। সকালের দিকে স্ত্রী সোফিয়া ঘুম থেকে ওঠেন এবং স্বামী ও ছেলেকে জাগানোর জন্য যান। কিন্তু শ্যামকে দেখে তার মনে হলো কিছু একটা অস্বাভাবিক। শ্যাম অদ্ভুতভাবে শুয়েছিলেন, তার মুখে ফেনার দাগ ছিল। তিনি স্বামীকে ডাকেন, নাড়া দেন, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলেন না। এরপর তিনি জরুরি পরিষেবা 911-তে ফোন করেন। মেডিকেল টিম এসে শ্যামকে পরীক্ষা করে জানায় তিনি মারা গেছেন। সোফিয়া কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সবাই শোকে ডুবে যায়। সোফিয়া জানায় শ্যামের হৃদযন্ত্রের সমস্যা ছিল এবং প্রাথমিক তদন্তেও এটি হার্ট অ্যাটাক হিসেবেই ধরা হয়। শ্যামের মৃতদেহ ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে পাঠানো হয় এবং মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকই উল্লেখ করা হয়। এরপর সোফিয়া শ্যামের বাবা মাকে কেরালায় ফোন করে খবর দেন। তাদের জানানো হয় শ্যামের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে এবং তারা দেহ নিয়ে ভারতে আসছেন। শ্যামের বাবা মা এবং ভাই এই খবর শুনে ভেঙে পড়েন। তবে শ্যামের বাবা কিছুদিন আগের কথাগুলো মনে করতে থাকেন, কেননা শ্যাম কয়েক সপ্তাহ আগেই এক অদ্ভুত ভবিষ্যৎবাণী করেছিলেন। অক্টোবরের প্রথম দিকে শ্যাম ভারত সফরে এসেছিলেন এবং তখন একাধিকবার বলেছিলেন, পরের বারে আমার মৃতদেহ এই বাড়িতে আসবে আর আমি আসবো না। এমনকি তিনি তার বাবাকে বলেছিলেন, আমার যদি মৃত্যু হয় তাহলে দাদার কবরের পাশে আমাকে দাফন করো। তখন কেউ এটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু এখন শ্যামের বাবা চিন্তায় পড়ে গেলেন। সত্যিই কি শ্যাম নিজের মৃত্যুর বিষয়ে আগে থেকে কিছু জানতেন? 18 অক্টোবর 2015-তে শ্যামের মৃতদেহ কফিনে করে ভারতে আনা হয় এবং খ্রিস্টান রীতি অনুসারে দাফন করা হয়। এরপর সোফিয়া তার ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যান এবং আগের মতো জীবনযাপন শুরু করেন। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আসল রহস্য তখনও সামনে আসেনি, মৃত্যুর পেছনের আসল কারণ। এরপর আসে ফরেনসিক রিপোর্ট। দেখা যায় শ্যাম আব্রাহামের মৃত্যু হৃদরোগে হয়নি, বরং তিনি সায়ানাইড বিষক্রিয়ার কারণে মারা গেছেন। তার পেটে অরেঞ্জ জুস এবং অ্যাভোকাডো মিল্কশেক পাওয়া যায়, যাতে প্রচুর সায়ানাইড ছিল। এরপর পুলিশ নিশ্চিত হয় এটা স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ বিষয়টি পরিবারের কাউকে জানায়নি, বরং গোপনে তদন্ত শুরু করে। তারা খুঁজতে থাকে এই সায়ানাইড কোথা থেকে এলো। সায়ানাইড সহজলভ্য কোনো বস্তু নয়, এটা সাধারণ দোকানে পাওয়া যায় না। তাহলে এটা কি বাইরের কেউ দিয়েছে নাকি পরিবারের কেউ? তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় সোফিয়ার গত কয়েক মাসের ফোন কল, লোকেশন ডাটা এবং যোগাযোগের রেকর্ড সন্দেহজনক। এরপর ধীরে ধীরে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ পেতে থাকে। ফরেনসিক রিপোর্ট হাতে আসার পর পুলিশ বিষয়টি পুরোপুরি বুঝতে পারে, এটা ছিল একটা পরিকল্পিত খুন। কিন্তু প্রশ্ন হলো, কেই হত্যার পেছনে? তদন্তের এক পর্যায়ে পুলিশ শ্যামের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তারা জানতে পারে শ্যাম ও সোফিয়ার দাম্পত্য জীবন একেবারে সুখী ছিল না। শ্যামের বন্ধুদের মতে দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকতো, কিন্তু এসব তথ্য খুনের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক প্রমাণ করছিল না। সায়ানাইড কোথা থেকে এলো? পুলিশ এবার সায়ানাইডের উৎস খোঁজার চেষ্টা করে। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে সোফিয়া ইন্টারনেটে বারবার সায়ানাইডের প্রভাব, সায়ানাইড বিষক্রিয়া, সায়ানাইড কিভাবে কাজ করে ইত্যাদি বিষয় সার্চ করেছেন। শুধু তাই নয়, তিনি ডার্ক ওয়েবে প্রবেশেরও চেষ্টা করেছিলেন। এছাড়াও তদন্তে জানা যায় শ্যাম মারা যাওয়ার কয়েকদিন আগে সোফিয়া একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি অজানা রাসায়নিক পদার্থ সংগ্রহ করেছিলেন এবং সেই পদার্থ ছিল সায়ানাইড। এত কিছু জানার পরেও পুলিশ সরাসরি সোফিয়াকে গ্রেফতার করেনি, কারণ তারা চেয়েছিল আরও প্রমাণ জোগাড় করতে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে আসল রহস্য। পুলিশ এরপর সোফিয়ার বাসার আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। 14ই অক্টোবরের ফুটেজে দেখা যায় সকালে সোফিয়া নিজেই শ্যামকে একটা গ্লাসে করে কিছু খেতে দেন। সেটিই ছিল সেই বিষাক্ত মিল্কশেক। আরেকটি ফুটেজে দেখা যায়
শ্যাম অসুস্থ হয়ে পড়ার পরেও সোফিয়া কিছু সময় অপেক্ষা করেন, তারপর গিয়ে 911-তে ফোন করেন। এতে পুলিশ বুঝতে পারে তিনি শুধু শ্যামকে হত্যা করেননি, বরং নিশ্চিত হয়েছেন যে তিনি মারা গেছেন। তার আগে চিকিৎসা দেওয়ার জন্য কাউকে ডাকেননি। সোফিয়ার গ্রেপ্তার ও আদালতের রায়। 2016 সালের শুরুর দিকে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহের পর অস্ট্রেলিয়ার পুলিশ সোফিয়াকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে প্রথমে সোফিয়া অস্বীকার করেন। তিনি বলেন, আমি কিছুই জানি না, শ্যাম নিজেই হয়তো বিষ খেয়েছেন। কিন্তু তদন্ত কর্মকর্তারা তার ইন্টারনেট সার্চ হিস্ট্রি, সিসিটিভি ফুটেজ এবং কল রেকর্ড দেখালে সোফিয়া ধীরে ধীরে চাপের মধ্যে ভেঙে পড়তে থাকেন। অবশেষে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন, আমি শ্যামকে মেরে ফেলেছি কারণ আমি ওর সঙ্গে থাকতে চাইনি। ওর জীবন থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তালাক নিলে অনেক ঝামেলা হতো, তাই আমি এই পথ বেছে নিয়েছি। এই স্বীকারোক্তির পর সোফিয়াকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। একটা পরিবারের ধ্বংস। শ্যাম আব্রাহামের মৃত্যু শুধু একটা হত্যা ছিল না, এটা ছিল বিশ্বাসঘাতকতার চরম নিদর্শন। একটা পরিবার ধ্বংস হয়ে গেল শুধুমাত্র একজন মানুষের স্বার্থপরতার কারণে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন একজন এমন মানুষ যিনি নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু কেউ তার গুরুত্ব দেয়নি। সোফিয়ার স্বীকারোক্তি সবাইকে হতবাক করে দেয়। একজন মানুষ কেবলমাত্র সম্পর্কের জটিলতা থেকে মুক্তি পেতে এত ভয়ঙ্কর পথ বেছে নিতে পারে, এটা ভাবতেই গা শিউরে উঠে। কিন্তু প্রশ্ন হলো, সোফিয়া কেন তালাক নিয়ে হত্যার পথ বেছে নিলেন? মনের গভীরে লুকিয়ে থাকা ভয়, সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তার চিন্তা, এই সব কিছুই হয়তো তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। পুলিশের অনুসন্ধানে জানা যায়, সোফিয়া শুধু হুট করে শ্যামকে হত্যা করেনি, বরং কয়েক মাস ধরে পরিকল্পনা করছিলেন। সোফিয়া ইন্টারনেটে গবেষণা করেছেন, সায়ানাইড সংগ্রহ করেছেন, কিভাবে বিষ প্রয়োগ করলে সহজে ধরা পড়া যাবে না তা জানার চেষ্টা করেছেন। সিসিটিভি বা অন্যান্য প্রমাণ ধ্বংস করার উপায় খুঁজেছেন। বিচারের সময় সোফিয়ার আইনজীবীরা দাবি করেন তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না এবং তার উপর দাম্পত্য জীবনের চাপ ছিল। কিন্তু প্রসিকিউশনের বক্তব্য ছিল একদম স্পষ্ট, একজন মানুষ যদি পরিকল্পনা করে, সঠিক তথ্য সংগ্রহ করে, ধাপে ধাপে একটা হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তাকে মানসিকভাবে অসুস্থ বলা যাবে না। সেটা ছিল সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের একটা অপরাধ। সোফিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হয়। শ্যামের পরিবার ও বন্ধুরা জানান, দাম্পত্য জীবনে সমস্যা থাকলেও শ্যাম কখনো সহিংস ছিলেন না। ফরেনসিক বিশেষজ্ঞরা বলেন, বিষ প্রয়োগের ধরন দেখে বোঝা যায় এটা একটা সাবধানী ও ঠান্ডা মাথার খুন ছিল। সোফিয়ার ইন্টারনেট সার্চ হিস্ট্রি প্রমাণ করে তিনি আগেই সব কিছু পরিকল্পনা করেছিলেন। আদালতের রায় ও পরিণতি সব দিক বিবেচনা করে বিচারক ঘোষণা করেন, এটা শুধুমাত্র একটা হত্যাকাণ্ড নয়, এটা ছিল বিশ্বাসের চূড়ান্ত লঙ্ঘন। সোফিয়াকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তিনি 28 বছর পর প্যারোলের জন্য আবেদন করতে পারবেন। শ্যাম আব্রাহামের মৃত্যু আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, কখনো নিজের সন্দেহ বা আশঙ্কাকে উপেক্ষা করা উচিত নয়। মানুষ সবসময় বাইরের মতো ভিতরেও ভালো নাও হতে পারে। সম্পর্কে সমস্যা থাকলে আইনি ও সামাজিক সমাধানের পথ বেছে নেওয়া উচিত, অপরাধ নয়। এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত? আপনার কি মনে হয়, সোফিয়াকে আরও কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল, নাকি আপনিও মনে করেন তার মানসিক অবস্থার দিকটাও বিবেচনা করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।